প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রস্তুতির খবর গণমাধ্যমে। দুই দেশই ইতিবাচক, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইতালিতে হত্যাকাণ্ডের শিকার ৩ প্রবাসীর মরদেহ নোয়াখালীতে, পরিবারের শোকের মাতম। দ্রুত বিচার দাবি স্বজনদের। এবং ১২ দিনে দেশের রেমিটেন্স এসেছে $১৫০ কোটি। বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব। চলে যাব পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে আলোচনা তুঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে দুই দেশই চলছে সম্ভাব্য এই সফরের প্রস্তুতি। তবে এ বিষয়ে কোনো সরকারি নিশ্চিত করে কিছু জানায়নি। তবে দুই দেশই জানিয়েছে ইতিবাচক মনোভাব। আগামী মাসে ভারতের দিল্লিতে বসছে বিমস্টেক সম্মেলন। তার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে চলছে তুমুল আলোচনা। এই সফর হবে কিনা তা নিয়ে আগ্রহ সবখানে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই এই সফর নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। তবে এখনও নিশ্চিত করে কোনো ঘোষণা দেয়নি কোনো পক্ষই। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি। এখনো তাতে সময় রয়েছে। আমরা চাই উনি সম্মেলনে যোগ দিন। বিভিন্ন গণমাধ্যমের নতুন খবর হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দুই দেশই প্রস্তুতি নিচ্ছে। এই সফরের সম্ভাব্য তারিখ হতে পারে ২২ ও ২৩ আগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক সপ্তাহ পর। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি লিখেছে, এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। আলোচনা হতে পারে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে। গুরুত্ব পেতে পারে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। সব গুঞ্জন সত্যি হলে প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের গতিপথ নির্ধারণের ক্ষেত্রেও এই সফর হয়ে উঠবে তাৎপর্যপূর্ণ। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ৩ সদস্যের মরদেহ নোয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছেছে। পরিবারে চলছে শোকের মাতম। এর আগে ৩টি কফিনে করে মরদেহগুলো দেশে আনা হয়। এই ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাতাস। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ৩ জনের মরদেহ চরকাকড়া এলাকার হৃদয়নগরে তাদের গ্রামের বাড়ি পৌঁছানোর পর এমনই দৃশ্য চোখে পড়ে। বাকরুদ্ধ পুরো গ্রামবাসী। ইতালির সরকার এবং আমাদের দূতাবাসকে ধন্যবাদ জানাই। এই জন্য জানাই যে এদের পাসপোর্ট এবং লাশটা আমাদের মাঝে ফিরে এসেছে। এ ঘটনায় গুরুতর আহত ছেলে অয়ন রক্তাক্ত রাতের বিভীষিকা আর স্বজন হারানোর শোক নিয়ে জানান সেদিন কি হয়েছিল। আমি যেমনে পারছি অমনে ওরে ছিঁড়ে পরে আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে নামছি। ও এই যে পিছন দিয়ে আমার দৌড় দিয়ে নামছে। পরে আমি গেটের বাইরে যাই, আমাদের বাসার ডান সাইডে পড়ে গেছে আর বাইরে কিছু লোকজন ছিল। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহাদাত নামে এক বাংলাদেশির নাম উঠে এসেছে। অভিযুক্তকে গ্রেফতারে তদন্ত জোরদার করেছে ইতালির পুলিশ। পুরো পরিবারকে হারিয়ে স্তব্ধ স্বজনরা। তাদের দাবি এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার। আমার দাবি করে তার হাসি, আমার আর কিছু আমি চাই না। আমি ছেলে হবো খুনিকে যত দ্রুত সম্ভব যেখানে থাকুক সারা পৃথিবীতে তাকে গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দাবি করতেছে। গত ২৬ জুন ইতালির রোমে নিজ বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী হোসনে জাহান মমতাজ আরজু এবং ৫ বছর বয়সী শিশুকন্যা অরোয়া ইসলাম আরিশা। গুরুতর আহত হলেও বেঁচে যান ছেলে আমির হোসেন অয়ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম মাস জুলাই থেকে শুরু করে ১২ই অগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $৪৩৫ কোটি ৮০ লাখ। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী অগস্টের প্রথম ১২ দিনে দেশে রেমিটেন্স এসেছে $১৪৯ কোটি ৯০ লাখ। গত বছরের একই সময়ে এসেছিল $১০৫ কোটি ৪০ লাখ। সেই হিসেবে অগস্টের প্রথম ১২ দিনে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ৪২.২%। ১২ই অগস্ট একদিনেই প্রবাসীরা দেশে $১১ কোটি ১০ লাখ রেমিটেন্স পাঠিয়েছেন।
বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে এর ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়ায় গত 6 মাসে 16 বছরের কম বয়সীদের 7.5 লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। এই অ্যাকাউন্টগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামের। দেশটিতে একটি আইন পাশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে আইন কার্যকর করতে নির্ভুল বয়স যাচাই ও নজরদারি এখন বড় চ্যালেঞ্জ। গত 10 ডিসেম্বর একটি আইন পাশ করে অস্ট্রেলিয়া সরকার। আইনটিতে 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। শিশু কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব কমাতে এই আইন করে দেশটি। এই আইন কার্যকর হওয়ার পর থেকে চলছে এক ধরনের চিরুনি অভিযান। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা বলছে দেশটিতে তারা 7,56,000-এর বেশি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিয়েছে গত মাস 6-এর মধ্যে। এর মধ্যে ফেসবুকের অ্যাকাউন্ট রয়েছে 2,94,000 আর 4,62,000 ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট। গত ফেব্রুয়ারিতে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপ একাই 4 লাখ অ্যাকাউন্ট বন্ধ করার কথা জানায়। বয়স শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে মেটা। জন্ম তারিখ, স্কুলের শ্রেণী ও অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে সন্দেহভাজন অ্যাকাউন্ট। প্রায় 7,56,000 মতো আসলে ওরা অ্যাকাউন্টটাকে ব্লক করেছে। এটা বোধ ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মিলাই। শিশুদেরকে যে অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট বা যেগুলো আসলে সাইবার সিকিউরিটি থ্রেট হইতে পারে বা তাদের জন্য আসলে বিপদ হইতে পারে এমন কন্টেন্ট গুলো থেকে মুক্ত করার জন্য আসলে মেটা সহ কয়েকটি প্ল্যাটফর্ম আইনটির তীব্র বিরোধিতা করে আসছে। তবে যারা আইন মেনে চলতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রণ সংস্থা। আইন বাস্তবায়নে ব্যর্থ হলে সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে 9,90 লাখ অস্ট্রেলিয়ান ডলার করার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। চৈতি রয়, নিউজ 24। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিং এর কাজ করার সময় এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নিহত প্রত্যেকের পরিবারকে 10 লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল কারখানার একটি জাহাজে হাউসকিপিং এর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ভেতরে থাকা শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মেশিন দিয়ে গ্যাসের সিলিন্ডার কাটার সময় দ্রুত বেগে গ্যাস ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ হয় নাই, গ্যাস এটা জমিত গ্যাস, বিষাক্ত গ্যাস। ফায়ার সার্ভিসের কর্মীরা 3 শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো 5 জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরো 5 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাজ করছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। যে 5 জনকে আমরা মৃত পাইছি, এই জন্য ট্রিটমেন্ট চলতেছে। পরে চট্টগ্রাম মেডিকেলে আহতদের দেখতে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, তদন্তে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা তো এই মুহূর্তে বলা যাবে না, তদন্ত সাপেক্ষে যেটা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু নাই। প্রত্যেক নিহতের পরিবারকে 10 লাখ টাকা করে অর্থ সহায়তার কথাও জানান অর্থমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারের 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গেলে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সফল, এমনটি মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে দলীয় কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন। ১৫ আগস্ট সারা দেশের দলীয় কার্যালয় অথবা মসজিদে দোয়া ও মাহফিল আয়োজনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে কেন্দ্রীয় কার্যালয় ও বিকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়েও একই কর্মসূচি আয়োজনের কথা বলেন তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। সংবাদ সম্মেলনে সরকারের বিগত ৬ মাসের কর্মকাণ্ডের সফলতার কথা তুলে ধরেন রুহুল কবির রিজভী। ৬ মাসের যে লক্ষ্য, সে লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে, কোথাও হয়তো ১৯-২০ হতে পারে। ৬ মাসের মধ্যে আমরা কতটুকু দিতে পারি, কি বলে ফ্যামিলি কার্ড দিতে পারি, কৃষক কার্ড দিতে পারি, কত কিলোমিটার আমরা খাল খনন করতে পারি, এগুলো সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্স আপনাদের হাতে আপনারা পৌঁছে যাবে। তিনি জানান, দলীয় সিদ্ধান্তেই বিএনপি মহাসচিবের পদ ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পদে কে দায়িত্বে আসবেন তা দলের সিদ্ধান্তে ঠিক হবে। রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সরকারের অব্যবস্থাপনায় সবকিছুর দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার গণসমাবেশে তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড জনগণ পাচ্ছে না। নির্বাচন কমিশন থেকে শুরু করে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে। দ্রুতই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। এই সরকার অব্যবস্থাপনা এবং অপরিকল্পনার কারণে আজকে তেলের দাম, গ্যাসের দাম, চালের দাম, সবজির দাম সবকিছু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সরকারের মন্ত্রীদের মুখের কথা শুনলে মনে হবে বাংলাদেশ বেহেশত হয়ে গিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন করলে কর্তৃত্ববাদী শাসন থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। শুক্রবার সকালে খুলনা প্রেস ক্লাবে মহানগর জামায়াতের যুব সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এবং উচ্চ পক্ষে পিয়ার পদ্ধতি, এইগুলোকে সব বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলছে আমরা এগুলো বাদ দিয়ে মানবো। তার অর্থ হলো এগুলো মানলে ওনারা সেই আগের ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবেন না বলে এই জুলাই সনদ ওনাদের কর্তৃত্ববাদী শাসনের পথে বাধা হয়ে যাবে। দর্শক, রবিবার সড়ক পথে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটাই কিশোরগঞ্জে তার প্রথম সফর। দিনব্যাপী সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণ, বিভিন্ন ব্যক্তিদের অনুদান ও সম্মানী প্রদান সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী ভোটের দিতে আসতেছেন, পাকুন্দে আসতেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এই নিয়ে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। জনগণ উৎফুল্ল। কিশোরগঞ্জ ভৈরব টু ময়মনসিংহ রোডটা এটা অত্যন্ত নাজুক ভঙ্গুর, আমরা এটাকে 4 লেন করার জন্য আমরা দাবি রেখেছি। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার বিকেলে ঢাকার মতিঝিলের নটরডেম কলেজের সামনে থেকে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। ফকিরেরপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাট দেশের অর্থনীতিকে শূন্যে নামিয়ে দিয়েছিল। বর্তমান সরকারের দিক নির্দেশনায় সেই শূন্যস্থান পূরণ করে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে। হাসিনা সরকারের মতো ধোঁকাবাজ দিয়ে জনগণকে আসলে তুষ্ট করা যায় না। তো বিএনপি সরকারকে, তারেক রহমান নেতৃত্বে সরকারকে আপনারা সময় দিন। আমরা আশা করি যে আস্তে আস্তে সকল সমস্যার ইনশাআল্লাহ সমাধান হবে। রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর আত্মীয়ের ডিএল পাম্পের কর্মচারীর কাছ থেকে প্রায় 1.25 কোটি টাকা লুটের ঘটনায় অস্ত্র ও গুলিসহ 5 আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনায় লুটে ব্যবহৃত 4টি অস্ত্র, 21 রাউন্ড গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গত 9 আগস্ট সকালে উত্তরার ডিএল ফিলিং স্টেশনের কর্মচারী ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় দুর্বৃত্তরা 1 কোটি 21 লাখ টাকা ছিনিয়ে নেয়। পাম্পটির অন্যতম মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসিন আক্তার হক। এ ঘটনায় থানায় মামলা হলে তদন্ত শুরু করে ডিবি। ডারউইন টেস্টে চালকের আসনে বাংলাদেশ। তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 153 রানে এগিয়ে টাইগাররা। 6 উইকেটে 351 রান নিয়ে দিন শেষ করেছে নাজমুল শান্তর দল। মিরাজ 32 ও হাসান মাহমুদ 13 রানে অপরাজিত আছেন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার মাটিতে দাপট বাংলাদেশের। তানজিদ তামিমের ইতিহাস গড়া সেঞ্চুরি আর অধিনায়ক নাজমুল শান্তের 84 রানে ভর করে দারুণ দিন কাটিয়েছে টাইগাররা। মাঝে 3 উইকেট তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল অজিরা। তবে মিরাজ হাসানের প্রতিরোধে দিন শেষে আবারও চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুটাও টাইগারদের দখলে। মমিনুল আর তানজিদ তামিমের ব্যাটে অজি বোলারদের উপর চাপ বাড়তে থাকে। দ্বিতীয় উইকেটে 102 রানের জুটি। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। তবে হাফ সেঞ্চুরির আগে থামেন মমিনুল হক। 49 রানে বিদায় নেন তিনি। তবে থামেননি তানজিদ তামিম। 188 বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি দেখা পান এই ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। 101 রানের দুর্দান্ত ইনিংসের পর অবশ্য থামতে হয় তানজিদ তামিমকে। অন্যদিকে শান্ত এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে হেজেলউডের বলে 84 রানে আউট হন টাইগার কাপ্তান। শান্ত ফেরার পর ম্যাচে উত্তেজনা বাড়ে। মাত্র 11 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। মুশফিক 36 ও ইনজুরি থেকে ফেরা লিটন দাস আউট হন 0 রানে। অস্ট্রেলিয়ার জন্য বাধা হয়ে ওঠে টাইগার লোয়ার অর্ডার। মেহেদি মিরাজ ও হাসান মাহমুদের অবিচ্ছিন্ন 43 রানের জুটি ফের স্বস্তি ফেরায় বাংলাদেশ শিবিরে। দিন শেষে 6 উইকেটে 356 রান বাংলাদেশের। লিড 153। তৃতীয় দিনে লক্ষ্য একটাই, লিড আরও বড় করা। তাসবিহ শরণ, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 এর প্রবাসের সংবাদের এখনকার আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।